সন্ধ্যা 7:30। বন্ধুরা শপিং মলের শাড়ির দোকান থেকে শাড়ি কিনে মাত্রই বের হলো দীপ্র আর চৈতালি। সাথে আছে দ্বিতীয়। সেদিন খিচুড়ি রান্না করে খাওয়ানোর পর থেকে চৈতালি প্রায়ই কিছু না কিছু রান্না করে। দীপা এখন আর তার উপরে আগের মতো বিরক্ত হয় না। তাই বলে যে সব মেনে নিয়েছে তাও নয়, তবে আজকাল চৈতালির সাথে প্রয়োজন ছাড়াও টুকটাক কথা বলেন তিনি। আরশাদ সাহেবও আগের চেয়ে স্বাভাবিক আচরণ করেন, তিনিও এখন প্রয়োজনে টুকটাক কথা বলেন। অনেকগুলো দিন পেরিয়ে গেলেও আরশাদ সাহেব আজ অবধি ছেলের বউকে কোনো উপহার দেননি। অবশ্য উপহার দেওয়ার কোনো পরিবেশ যে ছিল তাও নয়। বাড়ির বউ প্রথম রান্না করলেও তো শ্বশুর শাশুড়ি নতুন বউকে কোনো না কোনো উপহার দেন, এটাই তো নিয়ম। তাই আরশাদ সাহেব সেদিন চৈতালিকে 10,000 টাকা দিয়ে নিজের পছন্দ মতো শাড়ি কিনতে বলেন। চৈতালি অবশ্য প্রথমে নিতে চায় না, পরবর্তীতে বারবার জোর করায় টাকা নিলেও ব্যস্ততায় শাড়ি আর কেনা হয় না। এদিকে দিদির কদিন পর জন্মদিন, তীব্রই বিষয়টা জানায় তাকে। তখন দুজন মিলে ঠিক করে দিদির জন্য কিছু একটা কিনবে। আর তাই আজ কলেজ শেষে সবাই মিলে চলে আসে বসুন্ধরা শপিং মলে। চৈতালি বিয়ের পর আজ প্রথম এভাবে বেড়াতে বের হয়েছে। দীপ্রর ইচ্ছে ছিল শুধু সে আর চৈতালি বের হবে, তবে এই প্রথম চৈতালি নিজ থেকে বাইরে যাওয়ার প্রস্তাব করেছে। যদিও সেটা দিদির জন্য, তবুও যে কারণেই হোক দীপ্রর সাথে স্বেচ্ছায় বের হয়েছে, এতেই সে আজ মহা খুশি ছিল। কিন্তু পরবর্তীতে দিদি সাথে আসায় সেই খুশিতে অল্প হলেও ভাটা পড়ে। অবশ্য কিছু সময় পরেই আদরের বোনের কথা ভেবে আবার সেটা ঠিক করে নিয়েছে। এদিকে চৈতালির আজ মন খারাপ। ফাল্গুনীকে আজ ভীষণ মিস করছে সে। আগে সব সময় দু বোন মিলে শপিংয়ে যেত, কিন্তু বিয়ের পর থেকে ওই বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগই রাখেনি চৈতালি। পাশাপাশি বাড়ি হওয়ার সত্ত্বেও নিজেকে কখনো তাদের সামনে আনেনি, সবসময় নিজেকে আড়াল করে রেখেছে। রাতের আধারে বারান্দায় বসে চুপি চুপি দেখেছে কখনো তার বাবাকে, আবার কখনো আদরের বোনকে। ভিতরে ভিতরে কষ্ট হলেও সেটাকে বাইরে আসতে দেয়নি। নিজেকে ভীষণ কঠিন খোলসে বন্দি করে ফেলেছে, যেখানে সে জমিয়ে রেখেছে পরিবারের প্রতি তার শত শত অভিমান। যে অভিমান আদৌ কখনো ভাঙবে কিনা জানা নেই তার। চৈতালির এসব ভাবনার মাঝে দিতি বলে, অনেক শপিং হয়েছে, এবার ফুড কোর্টে চলো তো একটু বসি, কিছু খাই। দীপ্র বলে। আরেকটা শাড়ি কেনা বাকি আছে, সেটা কিনা একেবারে চাই। চৈতালি অবাক হয়ে বলে, সবার জন্যই তো কিনলাম, আরও শাড়ি কার জন্য? চৈতালির কথা শুনে দ্বিতীয় কপালে ভাঁজ ফেলে বলে, সেটাই ভাইয়া, অনেক শাড়ি কিনেছি, আজ আর শাড়ি কিনতে হবে না, চলো তো একটু বসি, আমি আর দাঁড়াতে পারছি না। দীপ্র এবার বোনের উপর বিরক্ত হয়ে বলে, এটুকুতেই অবস্থা? তুই দিন দিন অলস হয়ে যাচ্ছিস দিঠি, চিকেন খেয়ে খেয়ে পড়ো। দীপ্র, এসব কেমন কথা? এতটা সময় হেঁটে আমি নিজেও ক্লান্ত, তাই দিঠির সাথে আমিও বলছি এই শাড়ি কিনতে হবে না। তাছাড়া সবার জন্যই তো কেনা হয়েছে, এখন আবার কার জন্য কিনবে? চৈতালির কথা শুনে দীপ্র কথা বাড়ায় না, চুপচাপ তাদের নিয়ে ফুড কোর্টে বসিয়ে খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে যাওয়ার অজুহাতে নিজে শাড়ির দোকানে যায়। প্রিয় মানুষের জন্য পছন্দ করে কেনে একটা গাঢ় খয়েরি রঙের জামদানি। কলেজের পাশে একটা পার্কে বসে আছে চৈতালি আর রীতা আপা। দুদিন ধরে চৈতালিকে একটু অন্যমনস্ক দেখে রীতা আপা নিজ থেকেই তার কাছে একটু সময় চাই। যদিও পার্কে আসার কারণ যে চৈতালি নিজেই, সেটা জানানো হয়নি তাকে। চৈতালির সব কিছুই তিনি জানেন। মেয়েটাকে সবেমাত্র বিয়ে নামক সম্পর্কটা কিছুটা হলেও মেনে নিতে দেখেছেন তিনি, কিন্তু এর মাঝে হঠাৎ করে গত দুদিন ধরে একটু অন্যরকম দেখে আজ নিজ থেকেই আলাপ করার সিদ্ধান্ত নেন। আর এজন্যই আজ এই ভর দুপুরে এক প্রকার জোর করে এই পার্কে এসে বসেছেন। দুপুর হলেও আজ রোদের তেজ অনেক কম, হালকা আকাশে হালকা মেঘ, যে কোনো সময় হয়তো নামবে বৃষ্টি। চৈতালি এখানে মনের বিরুদ্ধে এলেও এখন তার বেশ ভালোই লাগছে। নিয়ম করে কলেজ বাসা এই একই রুটিনে হাঁপিয়ে উঠেছে সে। সেদিন বসুন্ধরা গিয়ে ভালো লাগলেও পরবর্তীতে দীপ্রর কারণে সে ভালো লাগাটা আবার মিয়ে গিয়েছিল। আর সেই থেকেই চৈতালির মনে অশান্তি চলছে। চৈতালির এসব ভাবনার মাঝে রীতাপা বলেন, এবার বলো, কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? চৈতালি অবাক চোখে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আপা, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ এমন প্রশ্নের কারণ?
কারণ আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই। গত 2 দিন ধরে তোমাকে ভীষণ অন্যমনস্ক লাগছে। কি হয়েছে বলো তো? চৈতালি চোরা চোখে এদিক ওদিক তাকায়, কি বলবে বুঝতে পারে না, কারণ বলার মতো যে তার কাছে কিছুই নেই। সেদিন বসুন্ধরায় দীপ্র তাদের বসিয়ে রেখে চলে যাওয়ার অনেকটা সময় পার হবার পরেও যখন ফিরে আসছিল না, তখন ফোন করার জন্য চৈতালি মোবাইল বের করে। ঠিক তখনই দেখে দীপ্র কিছুটা দূরে দাঁড়িয়ে দুজন মেয়ের সাথে বেশ হাসি মুখে কথা বলছে। মেয়ে দুটো খুব বেশি হলে ফাল্গুনির বয়সী হবে হয়তো। বেশ আধুনিক পোশাক আর কড়া মেকআপে সুসজ্জিত ছিল। দীপ্র আর চৈতালির মাঝে দূরত্বটা খুব বেশি না থাকায় খুব সহজেই মেয়ে দুটো তার নজরে পড়ে। দীপ্রর সাথে তারা সেলফিও তুলেছিল। বিষয়টা কেন যেন ভালো লাগে না তার। এসব ভাবতেই রীতা আপা বলেন, এত কি ভাবছো চৈতালি? না তেমন কিছু না আপা, আপনার কথা বলুন আপা। কি যেন বলছিলেন, জরুরি কথা আছে? কি হয়েছে? তারেক স্যারকে নিয়ে কোনো সমস্যা? তোমার কথা শুনবো বলে এসেছে চৈতালি। তোমাকে খুব অন্যমনস্ক লাগছিল। ভাবলাম বিষয়টা জানার দরকার। আশা করি বড় আপার কাছে কিছু লুকাবে না। আপা আপনি ভুল ভাবছেন, সত্যি তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি আপা। রীতা আপা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এতদিনে কি আমি তোমার এতটুকু আস্থাও অর্জন করতে পারিনি? এসব কি বলছেন আপা? রীতা আপা অধিকার নিয়ে চৈতালির হাত ধরে বলে, কি হয়েছে বলো? আমার কাছে কিছু লুকিও না। চৈতালি এবার ভীষণ অস্বস্তি হয়, কি বলবে ভেবে পায় না। কারণ যে ঘটনা 2 দিন ধরে তাকে বিরক্ত করছে, সেটা বললে তো সে নিজেই বিব্রতকর অবস্থায় পড়বে। তবুও আপা যেভাবে বলেছেন তাতে আর না বলে থাকতে পারে না। ঠান্ডা মাথায় সেদিনের পুরো ঘটনা খুলে বলে। সব শুনে রীতা আপা মুচকি হেসে বলেন, নিজের হাজবেন্ডের পাশে অন্য নারীকে তুমি কেন পৃথিবীর কোনো নারী সহ্য করতে পারে না? এটা তো স্বাভাবিক। এটা ব্যাপার। চৈতালি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, অবশ্যই স্বাভাবিক ব্যাপার আপা, তবে আমার বেলায় অস্বাভাবিক। আপনি তো জানেন আমাদের সম্পর্কটা ঠিক কেমন। আমার মনে তার জন্য তেমন কোনো অনুভূতি নেই আপা। নিশ্চয়ই আছে, না হলে কি এমনটা হতো? তোমার খারাপ লাগতো? যাক, মেয়েটাকে জিজ্ঞেস করেছো? সম্ভবত স্টুডেন্ট। জিজ্ঞেস করনি? না আপা, এসব নিয়ে কি জিজ্ঞেস করব? উচিত হবে না। তাহলে আর কি, চুপচাপ থাকো। একদিন কেউ এসে প্রদীপকে ছো মেরে নিয়ে যাক, তখন না হয় উচিত অনুচিত নিয়ে ভাববে। রীতা আপাকে চৈতালির ভীষণ পছন্দ, তবে আজকের এসব কথাই সে প্রচণ্ড বিরক্ত হয়। আর তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই রীতা আপা বলে, দীপ্রর সাথে আমার কখনোই সরাসরি কথা হয়নি, তবে তোমার কাছ থেকে যতটুকু শুনেছি তাতে মনে হয়েছে সে একজন ভালো মনের মানুষ, একজন সত্যিকারের প্রেমিক, সব মিলিয়ে একজন ভালো হাজবেন্ড। এমন প্রেমিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার চৈতালি। তাই বলছি, এই মানুষটাকে হাতছাড়া হতে দিও না। যতটুকু যত্ন নাও, দেখবে আজীবন তোমার মাথায় করে রাখবে। চৈতালি উত্তরে কিছু বলে না। সত্যি বলতে বলার মতো কিছুই নেই তার কাছে। তাই বিদায় নিয়ে রওনা দেয় বাড়ির পথে। চৈতালির আজ ফিরতে ফিরতে 4:30 বেজে যায়। হঠাৎ তুমুল বৃষ্টির কারণে রাস্তায় আজ ভয়াবহ যানজট ছিল। যানজট দেখে দীপ্রকে জানাবে ভেবে মোবাইল বের করে দেখে চার্জ শেষ, তাই আর জানানো হয় না। এদিকে রিকশায় হুড থাকলেও বৃষ্টির পানিতে ভিজে টইটুপা অবস্থা। চৈতালি তাড়াতাড়ি করে ঢুকতেই দীপা বলে, কি ব্যাপার, আজ এত দেরি হলো যে? তুমি তো কখন এত দেরি করে ফেরো না। ঘরে ঢুকতেই এমন প্রশ্নের সম্মুখীন খানিকটা অপ্রস্তুত হয়ে যায় চৈতালি। তার জন্য এ পাশের মানুষেরা চিন্তা করছে, এটা ভেবে ভালো লাগে। চৈতালি শান্ত কণ্ঠে বলে, একটা কাজে ফেসে গিয়েছিলাম, এরপর বৃষ্টির জন্য রাস্তায় যানজট, সব মিলিয়ে দেরি হয়ে গেছে। দীপা কপট রাগ দেখিয়ে বলে, দেরি হতেই পারে, কিন্তু দেরি হলে সেটা জানাবে তো নাকি? যাক, তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে এসে খাও। ও হ্যাঁ, খাওয়ার সময় দীপ্তিকে ডেকে একসাথে খেও। তোমার জন্য আমার ছেলেটা না খেয়ে বসে আছে। কথাটা বলেই বিড়বিড় করে কিছু একটা বলতে বলতে নিচের রুমে চলে যায় দীপা। দীপ্র না খেয়ে অপেক্ষা করছে শুনে চৈতালির বেশ ভালো লাগে, সাথে অপরাধবোধও হয়। এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে, এটি কেমন কথা?
চৈতালি অপেক্ষা না করে দ্রুত রুমে গিয়ে দেখে দীপ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। চৈতালি হাঁপ ছেড়ে বাজে, কারণ শাড়ি ভিজে অনেকটাই শরীরের সাথে লেপ্টে আছে, দেখতে ভালো লাগছে না। আর এই অবস্থায় যে দীপ্রর সামনে পড়তে চায় না। চৈতালি দ্রুত টেবিলের উপরে ব্যাগ রেখে শাড়ির আঁচল টেনে যেই না পিছনে ফিরে অমনি দেখে দীপ্র দাঁড়িয়ে আছে। হঠাৎ এভাবে পিছনে দেখে চৈতালি আঁতকে ওঠে, বুকে হাত রেখে বলে, তুমি? আমাদের বেডরুমে আমি ছাড়া আর কে থাকবে? দীপ্রর কণ্ঠ কিছুটা অন্যরকম শোনা গেলেও চৈতালি সেটাতে গুরুত্ব না দিয়ে বলে। মাত্রই দেখলাম বারান্দায়, এর মাঝে এইখানে। দীপ্র কথা শেষ করতে না দিয়ে বলে, আপনার মোবাইল কোথায় যাবা? আপনাকে কতবার ফোন দিয়েছে জানেন? সরি দীপ্র, মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। বৃষ্টির জন্য রাস্তায় জ্যাম, এই জন্যই তো, জানোই তো। রিক্সা ছেড়ে দিয়েছিলেন কেন? পার্কে কেন গিয়েছিলেন? কাজ ছিল। দীপ্র গম্ভীর গলায় বলে। এমন কি কাজ যা পার্কে গিয়ে করতে হবে? চৈতালি এবার বিরক্ত হয়। এটা তো এতটা সময় জ্যামে বসে থেকে বৃষ্টিতে ভিজে মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, ক্ষুধাও লেগেছে প্রচণ্ড। এরই মাঝে দীপ্রর এসব কথা যেন তার শরীরে শুয়ের মতো বিঁধছে। তাছাড়া সেদিন ওই মেয়ে দুটোর সাথে ছবি তোলার জন্য তো রাগ জমে আছেই, কিন্তু না, ক্ষুধার্ত অবস্থায় এই মুহূর্তে কোনো ঝামেলা সে চায় না। তাই পাশ কাটিয়ে চুপচাপ ওয়াশরুমের দিকে যেতে নিলেই দীপ্র তার পথ আটকে বলে, তারিক স্যার আপনাকে হুমকি দিচ্ছে, যে কোনো সময় বিপদে পড়তে পারেন। তারপরে কলেজ শেষে পার্কে গিয়েছিলেন কেন? চৈতালি এবার অবাক হয়। তারেক স্যার বেশ কয়েকদিন ধরেই তাকে বিভিন্নভাবে বিরক্ত করছে, কিন্তু চৈতালি এটা কাউকে জানায় না। এত ঝামেলার মধ্যে নতুন করে আর কোনো ঝামেলা যাচ্ছিল না সে। ভেবেছিল নিজে নিজেই সমস্যার সমাধান করবে, কিন্তু দীপ্র যে তার পিছনে গোয়েন্দাগিরি করছে এটা তার জানা ছিল না। চৈতালি বলেছিল কলেজে যাওয়া আসার সময়টা তাকে তার মতো ছেড়ে দিতে, কিন্তু না, এ ছেলে তো শোধরানোর না। চৈতালি কোনো উত্তর না দিয়ে দীপ্রর পাশ কাটিয়ে বারান্দা থেকে তোয়ালে নিয়ে ওয়ার্ড্রপ থেকে সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ড্রয়ার লাগাতেই পিছনে দীপ্রর উপস্থিতি টের পায়। চৈতালি সেই জায়গা থেকে দ্রুত সরে যেতে চায়, কিন্তু পারে না, কারণ তার আগেই দীপ্র তার দুপাশে হাত রেখে তাকে আটকে ফেলে। খুব কাছে এসে কানের কাছে মুখ এনে একটু আবেগমাখা কণ্ঠে বলে, লাস্ট 2 ঘন্টা ধরে আপনার ফোন বন্ধ। আপনাকে ঠিক কতবার ফোন করেছে জানেন? আপনি এমন কেন জবা? এত নিষ্ঠুর কেন? আপনি আর কবে বুঝবেন আমাকে? আর কত পরীক্ষা নেবেন? দীপ্রর চোখে তীব্র অভিমান। সেই অভিমান নিয়ে কথাগুলো বলতে বলতে এক ঘোরের মধ্যে চলে যায় সে। শরীরের সাথে লেপ্টে থাকা ভেজা শাড়ি, এলোমেলো চুল, সবটা চৈতালির প্রতি তার অভিমান কমিয়ে ভালোবাসাটা আরও বাড়িয়ে দেয় আকর্ষণ। এই প্রথম একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় প্রিয় মানুষটিকে। দীপ্র আর না ভেবেই শাড়ির আঁচল সরিয়ে কাঁধে ঠোঁট ছোঁয়াতেই চৈতালি এক ধাক্কায় তাকে সরিয়ে দেয়। এক দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে কাঁপতে থাকে। চৈতালি টের পায় তার গাল দুটো ভিজে গেছে। মনে পড়ে যায় তিক্ত পুরনো স্মৃতি। নিজেকে আজ আবারও অসহায় মনে হয় ভীষণ। এদিকে দীপ্র বোকার মতো দাঁড়িয়ে থাকে। চৈতালির প্রত্যাখ্যানে যেন নিজের হুঁশ ফিরে পায় সে। এভাবে অনুমতি ছাড়া স্পর্শ করার জন্য তাকে ঘিরে ধরে অপরাধবোধ। মাথা নিচু করে ফিসফিস করে বলে, আমাকে ক্ষমা করবেন জবা, আমি এভাবে চাইনি, সত্যি এভাবে চাইনি। রাত 9টা, বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি। যে অবস্থা তাতে মনে হচ্ছে আজ আর থামবে না। সকাল থেকে অবিরাম এই বৃষ্টি আজ পুরো শহরকে ধুয়ে দিতে চাইছে, কিন্তু চাইলেই কি সেটা সম্ভব? শহর পরিষ্কার করার বদলে মাটির গন্ধ, কাদার চপচপে আওয়াজ আর গর্তে ভরা রাস্তায় জমে থাকা কালো ময়লা পানি মিশে চারপাশটাকে আরও জটিল করে তুলেছে। যেভাবে জটিল হয়ে যাচ্ছে দীপ্রর নিজের জীবনটাও। সম্পর্কটা একটু স্বাভাবিক হতে না হতেই আবারও যেন কেমন হয়ে গেল। নিজের করা বোকামির জন্য নিজের উপরে ভীষণ রাগ হচ্ছে দীপ্রর। বিকেলে ওই ঘটনার পরপরই বাসা থেকে বেরিয়ে যায় সে। মসজিদে নামাজ পড়ে সেখানেই কাটিয়ে দেয় অনেকটা সময়। নিজেকে শান্ত করার জন্য এর যে ভালো কোনো উপায় হয়তো নেই তার কাছে। এর মধ্যে বাসা থেকে কয়েকবার ফোন এলেও রিসিভ করে না। দিদির মোবাইলে শুধু ছোট একটা মেসেজ পাঠিয়ে দেয় যে ফিরতে রাত হবে। এরপরে ঈশার নামাজের পরপরই জাহিদ ফোন করে বলে জরুরি আলাপ আছে, অবশ্যই যেন এই রেস্টুরেন্টে অপেক্ষা করে।
বৃষ্টি না থাকলে অবশ্য তাদের পছন্দের পার্কেই বসতো সবাই। যে কোনো আড্ডার জন্য পার্কটা একদম পারফেক্ট, কিন্তু না, বৃষ্টিও আজ তার সাথে বেইমানি করে বসেছে। তাই এখানে এসে অপেক্ষা করছে বন্ধুদের। তবে অপেক্ষা করলেও মনটা পড়ে আছে চৈতালির কাছেই। এসব ভাবনার মাঝেই জাহিদের কণ্ঠ শুনতেই সামনে তাকিয়ে দেখে দুজন মিলে দিহানের পিঠে ধামধুম দিচ্ছে আর কি যেন বলতে বলতে ভিতরে ঢুকছে। দীপ্রকে দেখতেই দিহান দৌড়ে এসে তার পিছনে দাঁড়িয়ে বলে, আমাকে বাঁচা দোষ, এই শয়তান দুইটা আমার পিঠ ব্যথা করে দিল। বাপরে বাপ, এরা কি বন্ধু নাকি আর কিছু? দীপ্র কিছুটা বুঝে ওঠার আগেই জাহিদ বলে, ব্যাটা ফাজিল ছেলে, তলে তলে এতদূর এগিয়ে গেছিস অথচ আমরা কিছু জানতে পারলাম না। তোকে তো আজ কথাটা বলে আবারও তেড়ে আসতেই দীপ্র জাহিদের হাত ধরে বলে, আরে বাবারে, কি হয়েছে বলবি তো? ওই বেচার উপর তো খেপছিস কেন? জাহিদ চেয়ার টেনে বসতে বসতে বলে, ভেবেছি কেন? এই শালাকে জিজ্ঞাসা কর, প্রেমে পড়লে যে মানুষ এমন হয় সেটা তোদের দুজনকে না দেখলে জানতেই পারতাম না। কি একটা অবস্থা! শালা প্রেম করবি কর, সবাইকে জানিয়ে কর, লুকিয়ে লুকিয়ে করতে হবে কেন? জাহিদ বলে, দীপ্র তো তবুও সবকিছু আমাদের জানিয়ে করেছিল, কিন্তু তুই তো। দীপ্র এবার চারিদিকে চোখ বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সবাই আগে শান্ত হয়ে বস, তারপর কথা বল। চারপাশে সবাই আমাদের দেখছে, বিষয়টা খারাপ দেখাচ্ছে। দীপ্রর কথা শুনে বাকিদের টনক নড়ে। নিজেরা মজা করলেও চার বন্ধুই এলাকায় ভীষণ ভদ্র ছেলে হিসেবেই পরিচিত। আর ভদ্র ছেলেদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাই সবাই চুপচাপ বসে। এরপর জাহিদ দিয়ান আর ফাল্গুনের প্রেম কাহিনী সম্পর্কে বর্ণনা দেয়। আজ দুজনকে একসঙ্গে হাত ধরে রিকশায় ঘুরতে দেখেছে। তারপর দিহানকে জিজ্ঞেস করতেই সে সব কিছু অকপটে স্বীকার করে। আর তারপরই জাহিদ জানায় শাহিনকে। ব্যাস, দুজন মিলে ঠিক করে আজ দিহানকে সাহিস্তা করবে। এ ভাবনা থেকেই দীপ্রকেও ফোন করে আসতে বলে। সব শুনে দীপ্র কপালে ভাঁজ ফেলে বলে, ঘটনা কি সত্যি নাকি? দিয়ান চুলের ভাঁজে আঙুল চালিয়ে মুচকি হেসে বলে, আরে দোষ, বেশি দিন হয়নি তো, এই তো সেদিন ঘটনাক্রমে কিভাবে যেন হয়ে গেল। মেয়েটা যে এত সহজে রাজি হয়ে যাবে বুঝিনি। এরপর ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলতেই দীপ্র বলে, আমার শালিকের সাথে এত কিছু অথচ দুলাভাই হয়ে আমি কিছুই জানি না। এবার বল, ওরে কি শান্তি দেব? জাহিদ কথাটা বলতেই শাহিন বলে, কি আবার, আজ রাতে ট্রিট দেবে? বাইরে চমৎকার ওয়েদার, এই ওয়েদারে বউ থাকলে শুধু আদর খেতাম। বউ যেহেতু নেই তাই কাচ্চি খাওয়া। আপাতত এটা দিয়ে। দিহান কপাল কুঁচকে বলে, কি ভাষা, ডায়েটি চিন্তা ভাবনা, সি। দিহানের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠলেও জাহিদ রেগে বলে, শীঘ্রই অর্ডার কর, নতুবা কালই তোর প্রেম ভেঙে দেব কিন্তু। সবাই হাসলেও দিহান এখন মুখ ভার করে বলে, দিছি তো, এত ভয় দেখাস কেন শালা? কথাটা বলেই দিহান সবার জন্য খাবার অর্ডার করে। দীপ্রর মন খারাপ থাকায় খাবে না বলতেই জাহিদ আজে বাজে কথা শুরু করে, যা শুনে বাধ্য হয়ে খাওয়ার জন্য রাজি হয়। খেতে ইচ্ছে না করলেও বন্ধুদের সঙ্গ দিতে জোর করেই খায়। বন্ধুদের সঙ্গ পেয়ে দীপ্রর মন কিছুটা হলেও হালকা লাগে। তুষারের ব্যাপারের সবটা জানাজানি হয়ে গেলে চৈতালি তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সব জায়গা থেকে তাকে ব্লক করে দেয়। তার জন্য অপমানিত হয়ে এলাকার চাকরি সব ছাড়ে। তাকে নিয়ে ছবিগুলো ছিল এডিট করা, সব মিথ্যা। তবুও মা ভাইয়া তাকেই দোষারোপ করে। এই সবটাও সে মেনে নেয়, কিন্তু বাসা থেকে যখন বিয়ের জন্য চাপ দেওয়া শুরু করেছিল সেটা আর চৈতালি মেনে নিতে পারে না। সবাই তখন ভেবেছিল শুধুমাত্র তুষারের ওই ঘটনার জন্য হয়তো সে রাজি হচ্ছে না, কিন্তু এর পিছনেও ছিল আরেকটা দুর্বিষহ স্মৃতি, যা চৈতালি আজ অবধি না পেরেছে কাউকে বলতে আর না পেরেছে ভুলতে। বিয়ে করতে না চাওয়ার পিছনে ওই ঘটনার প্রভাব ছিল সবচেয়ে বেশি। সব জায়গা থেকে ব্লক করার পর কলেজ থেকে ফেরার পথে তুষার একদিন তার পথ আগলে ধরে। তার কাছে শেষবারের মতো 10টা মিনিট চাই। চৈতালি প্রথমে কোনোভাবেই রাজি না হলেও পরে রাজি হয়। একটা ক্যাফেতে বসে দুজন। তুষার তখন নিজের কর্মকাণ্ডের জন্য তার কাছে ক্ষমা চায়।
তাকে আরেকটা সুযোগ দিতে বলে, কিন্তু চৈতালি তার অনুতপ্ততা দেখে তাকে মাফ করলেও সম্পর্কটা আবার কন্টিনিউ করবে না বলে জানিয়ে দেয়। তুষার অকপটে সবটা মেনে নিয়ে তাকে শেষবারের মতো বাসায় পৌঁছে দেওয়ার অনুমতি চাই। বাসায় কেউ জানলে বিষয়টা ভালোভাবে নেবে না, তাই কিছুটা পথ গিয়ে নেমে যাবে এই শর্তে রাজি হয়ে তার গাড়িতে ওঠে। প্রথম প্রেম বলে কথা, কিছুটা দুর্বলতা তো ছিলই, তাই হয়তো সহজে সব মাফ করে আবারও বিশ্বাস করেছিল। সেদিন অনেক বৃষ্টি ছিল, সন্ধ্যা হবে হবে অবস্থা, রাস্তায় যানজট। এরই মাঝেই তুষার হঠাৎ গাড়ি ঘুরিয়ে মিরপুর DOHS-এর দিকে যায়। ফাঁকা জায়গা দেখে গাড়ি পার্ক করে গাড়িতে বসেই চৈতালির সাথে অসভ্য আচরণ করে। ঘটনাটা এত দ্রুত ঘটে যে চৈতালি কিছু বলার বা বের হবার সুযোগ পাচ্ছিল না। এমন সময় রাস্তার লোকজন দেখে তুষারকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। সামনে খালি একটা রিক্সা পেলে সেটাতেই দ্রুত উঠে চলে আসে বাসায়। পিছন থেকে তুষার অনেক আজে বাজে কথা বললেও মানুষজনের ভিড় বাড়তে থাকলে চুপচাপ সেখান থেকে চলে যায় সে। সেদিনের সেই ঘটনা চৈতালির কাছে দুঃসহ এক স্মৃতি হয়ে আজ অবধি অবচেতন মনে গেঁথে আছে। এই ট্রমা কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছিল তার। পরবর্তীতে কিছুটা কাটিয়ে উঠলেও নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চায়নি সে, কারণ তার কাছে মনে হতো প্রেম মানে শুধু শরীর ছোঁয়ার অজুহাত। বিকেলে দীপ্রর অমন আচরণের জন্য চৈতালি মোটেও প্রস্তুত ছিল না। চৈতালি জানে তার প্রতি দীপ্রর পুরোপুরি অধিকার আছে, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি কোনোভাবেই সম্ভব নয়। চৈতালির আরও সময়ের প্রয়োজন। এসব ভাবতেই ঘড়িতে অ্যালার্ম বেজে উঠলে তাকিয়ে দেখে রাত প্রায় 11টা বাজে। প্রায় 2 ঘন্টা ধরে বারান্দায় বসে আছে চৈতালি। বাইরে এখনও বৃষ্টি। আজ সারাদিন বৃষ্টির কারণে রাস্তায় মানুষজন খুব কম। কেমন এক নিস্তব্ধ পরিবেশ, তার মাঝে বৃষ্টির শব্দ, সব মিলিয়ে কেমন যেন মন খারাপ করা পরিবেশ। এরই মাঝে আজ দীপ্রর অপেক্ষায় বসে আছে সে। বিকেলে সে ঘটনা অনেকটা সময় পর চৈতালি যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয় তখন রুমে দীপ্র ছিল না। দীপ্রর অনুপস্থিতিতে প্রথমে খানিকটা স্বস্তি পেলেও যখনই মনে পড়ে যে দীপ্র দুপুরে খায়নি তখন আর নিজেকে গুটিয়ে রাখতে পারে না। রুম থেকে বের হয়ে দীপ্রর খোঁজ করে, কোথাও না পেয়ে দিদির কাছ থেকে জানতে পারে সে অনেকক্ষণ আগেই জরুরি কাজের কথা বলে বাইরে গেছে, বলেছে ফিরতে দেরি হবে। চৈতালি জানে দীপ্রকে, এটা যে শুধুমাত্র নিজেকে আড়াল করার একটা কৌশল সেটা সে বুঝতে পারে, কিন্তু সেও যে এক্ষেত্রে নিরুপায় ছিল। দীপ্র খায়নি, তাই দুপুরে চৈতালিরও আর খাওয়া হয় না, অথচ এমনটা হবার কথা না। অবশেষে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে অনেকবার ফোন করার পর যখন জানতে পারে দীপ্রর ফিরতে দেরি হবে তখন থেকে বারান্দায় বসে অপেক্ষা করতে থাকে চৈতালি। গত 2 মাসে চৈতালি বুঝেছে যে দীপ্র আর 10 জন পুরুষের মতো নয়। বুঝতে পেরেছে দীপ্র শুধু চৈতালিকে ভালোই বাসে না, বরং যথেষ্ট সম্মানও করে। চৈতালি বুঝতে পারে দীপ্রর ভালোবাসার শরীর ছোঁয়ার আগে মন ছুঁয়ে দেখতে চাই। আর তাই তো এসব ভাবনার মাঝেই বাইকের শব্দ হলে নিচে তাকিয়ে দেখে দীপ্র এসেছে। চৈতালি আর অপেক্ষা না করে ড্রয়িং রুমে যায়। কলিং বেল বাজলে দরজা খুলতেই চৈতালিকে দেখে কোনো কথা না বলে পাশ কাটিয়ে রুমে চলে যায়। দীপ্রর এমন আচরণের কারণ চৈতালি জানে। 2 মাস কাছ থেকে দেখে দীপ্রকে এটুকু অন্তত চিনতে পেরেছে সে, তাই বিষয়টাকে না টেনে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে। এরপর রুমে গিয়ে ডাকতে নিতেই দেখে দীপ্র ওয়াশরুমে। শাওয়ারের শব্দ হয়েছে, বৃষ্টিতে ভিজে এসেছে বলে যে আবার গোসল করছে এটা বুঝতে আর সময় লাগে না তার। চৈতালি চেয়ার টেনে একটা গল্পের বই নিয়ে বসে পাতা উল্টাতে থাকে। পুরো বিকেল সন্ধ্যা বুঝতে না পারলেও এখন খাবারের ঘ্রাণে পেটে ডাকাডাকি শুরু হয়ে গেছে। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই আপাতত বইয়ের কোনো শব্দ বোঝার ক্ষমতা হয় না তার। তবুও বইয়ের দিকে চোখ রেখেই বসে থাকে। এমন সময় টেবিলের উপর রাখা দীপ্রর মোবাইলে নোটিফিকেশনের শব্দ হলে সেদিকে চোখ পড়তেই দেখে লামিয়া নামে একজন মেসেজ পাঠিয়েছে। চৈতালি না চাইতেও মোবাইল হাতে নিয়ে মেসেজ পড়তেই তার মেজাজ খারাপ হয়ে যায়, কেন যেন প্রচণ্ড বিরক্ত লাগে। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই চৈতালি ফোন রেখে দেয় আর চোখে দীপ্রর দিকে তাকিয়ে আবারও বইয়ের দিকে মনোযোগী হয়। এদিকে দীপ্র তাড়াতাড়ি কালো রঙের একটা টি-শার্ট পরে চুল সেট করে মোবাইল নিয়ে বারান্দায় যেতে নিলেই চৈতালি বলে, খাবার গরম করছি, খেতে চলো। চৈতালির কথা শুনে দীপ্র বেশ অবাক হয়।
কারণ সে ভেবেছিল চৈতালি তাকে এড়িয়ে যাচ্ছে, ভেবেছিল কদিন হয়তো কথাই বলবে না তার সাথে। কিন্তু এত স্বাভাবিক কথা শুনে কি বলবে ভেবে পায় না। এদিকে দীপ্রকে নীরব দেখে চৈতালি আবার বলে, খেতে চলো, ক্ষুধা পেয়েছে অনেক। আপনি এখনো খাননি? আমি তো খেয়ে এসছি। এবার কেন জানি চৈতালির ভীষণ রাগ হয়, অনেক কথা বলতে ইচ্ছে হয়, কিন্তু নিজেকে সামলে নিয়ে ঠান্ডা গলায় শুধু বলে, ও আচ্ছা। আপনি এখনো না খেয়ে বসে আছেন কারো জবা? দেখুন প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। বিকেলের ঘটনার জন্য আমি সরি, সত্যি বলছি, আমি ওভাবে চাইনি। কিছু সময় নীরব থেকে দীপ্র আবারও বলে, আর বাইরেও আমি খেতে চাইনি। দিহান, জাহিদ ওরা সবাই মিলে। কারণ জানতে চাইনি তো, এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রয়োজন আছে। চৈতালি গম্ভীর কণ্ঠে বলে, স্ত্রীর সামনে সুন্দরীদের সাথে সেলফি তোলার বিষয়টা যদি ব্যাখ্যা করার প্রয়োজন না থাকে, মোবাইলে তাদের সুন্দর সুন্দর মেসেজ আসার কারণ যদি ব্যাখ্যা করার প্রয়োজন না থাকে, তাহলে সামান্য এই বিষয়টাও ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে তোমার মনে হয় না দীপ্র? দীপ্র চোখ বড় বড় করে বলে। চৈতালি ছলছল চোখে বলে, কোনো মানে নেই। খেয়ে এসেছো, ভালো করেছো। সকালে তো আবার ক্লাস আছে, কেউ হয়তো অপেক্ষা করবে তোমার জন্য, তাই ঘুমিয়ে পড়ো। এরপর দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে এসে বসে। চৈতালি টের পায় তার গাল দুটো আবারও ভিজে উঠছে, যার কারণ সে জানে না। এতক্ষণে যা যা বলল সেসব কেন বলল, হঠাৎ তার এমন অসহ্য লাগছে কেন, এসবের কিছুই জানে না সে। শুধু জানে তার ভালো লাগছে না, আজ কিছুই ভালো লাগছে না। বাজে এক অনুভূতি হচ্ছে, যা এর আগে কখনো হয়নি। চৈতালি আশেপাশে তাকায়, নিজেকে সামলাতে চেষ্টা করে। কেউ দেখলে আবার কি ভাববে সেই ভেবেই চোখ মুছে খাবার গুছিয়ে ফ্রিজে রাখতে থাকে। এদিকে দীপ্র বোকার মতো দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। কি হয়েছে, কেন হচ্ছে, সবটা যেন মাথার উপর দিয়ে যায়। মোবাইলে কে মেসেজ পাঠিয়েছে দেখতে চাইলেও আর দেখে না, কারণ এই মুহূর্তে এটা দেখার চেয়েও জরুরি কাজ হলো চৈতালির সাথে বসে খাওয়া, তাকে সঙ্গ দেওয়া। তার জন্য না খেয়ে বসে আছে। বিকেলের ঘটনার পরেও এত স্বাভাবিক আচরণ করছে। দীপ্তর কাছে এ যেন আজ মেঘনা চাইতেও বৃষ্টির মতো। তাই মোবাইল বিছানায় ছুঁড়ে দ্রুত চলে যায় ডাইনিং রুমে। কি বলছেন এসব? দীপ্র ভাইয়া সব জেনে গেছে? এখন যদি আপু জানে তাহলে কি হবে ভাবতে পারছেন? দিহান বাসায় পৌঁছে ফাল্গুনিকে ফোন করে সবটা বলতেই তার এই প্রতিক্রিয়া দেখে দিহান কিছু না বলেই ঠোঁট চেপে হাসে। এদিকে দিহানকে এভাবে নিশ্চুপ দেখে ফাল্গুনি কপর রাগ দেখিয়ে বলে, কি হলো, চুপ কেন? কি বলছি শুনতে পাচ্ছেন? আসছি তো। ওই মুহূর্তে সবাইকে সব বলা ছাড়া আর কোনো উপায় ছিল না ফাল্গুনি। এটা কোনো কথা? সবাই আপনাকে চেপে ধরলো আর অমনি সবটা জানিয়ে দিলেন। এত তাড়াতাড়ি সবটা তাদের না জানালে হতো না? ছি, না জানি কি ভাবছে ভাইয়া। ধ্যাত। আরে আরে, এতে এত সি বলার কি হলো? প্রেমেই তো করেছি, প্রেমের নামে অন্য কিছু তো করতে যাচ্ছি না যে এত সি সি করে যাচ্ছ। আপার ঝামেলা না থাকলে এতদিনে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলতাম, কিন্তু তোমার আনরোমান্টিক আপার জন্য ঝামেলায় পড়ে গেলাম। ফাল্গুনি রেগে বলে, কি বললেন আপনি? আমার আপু আনরোম্যান্টিক? দিহান হাসি চেপে বলে, নয়তো কি, আমার বন্ধুটাকে আজ পর্যন্ত ভালোবাসলো না তোমার আপু। এত কাঠখোট্টা কেউ হয় নাকি? মেয়েরা হবে নরম মনের, একেবারে তুলতুলে টাইপ, সব সময় শুধু আদর করতে ইচ্ছে করবে, যেমন তুমি। ফাল্গুনি এবার ভীষণ লজ্জা পায়। ফাল্গুনি খেয়াল করেছে সেদিন দিহানের বলার পর সময় নিয়ে নিজের লুকোনো অনুভূতি যখন প্রকাশ করেছে, তখন থেকে সে তাকে নানাভাবে লজ্জা দেওয়া শুরু করেছে। সময়ে অসময়ে এলোমেলো কথা বলছে, বারবার অপ্রস্তুত অবস্থায় ফেলছে তাকে। দিহান যে এসব ইচ্ছে করে করছে এটা সে ভালোই বুঝতে পারে, তবে কিছুই বলে না, বলতে পারে না। কে জানে, ফাল্গুনির অবচেতন মনও হয়তো চায় এভাবে লজ্জা পেতে। এদিকে ফাল্গুনির নীরবতা দেখে দিহান যা বোঝার বুঝে নাই, মনটা চায় তাকে আর একটু লজ্জায় ফেলতে। তাই বারান্দায় বসে একটু আবেগ মাখানো কণ্ঠে বলে, ফাল্গুনি, বাইরে আজ ঝুমুর বৃষ্টি। ফাল্গুনি নিজেও সামলে বলে,
হুম, এই বৃষ্টি বোধহয় আজ আর বন্ধ হবে না। আপনি ঘুমিয়ে পড়ুন তো, অনেক রাত হয়েছে। এই বৃষ্টির রাতে বউ ছাড়া ঘুম হয় বলো? বউ থাকবে, একটু আদর করবে। ফাল্গুনি এবার প্রসঙ্গ পাল্টাতে তড়িঘড়ি করে বলে। সব সময় শুধু বাজে কথা। আপনি ঘুমান তো, আমার অনেক পড়া আছে, সকালে ক্লাস আছে, আমি রাখছি। দিহান এবার উচ্চস্বরে হেসে ওঠে, হাসতে হাসতেই বলে। তুমি সত্যি ভীষণ মিষ্টি। অল্পতেই কত লজ্জা পাও। এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে বলো তো তখন? ফাল্গুনি আর টু শব্দটিও করে না, মোবাইলের লাইন কেটে চোখ বন্ধ করে লাজুক হাসতে থাকে আর আপন মনে বলে ওঠে। অসভ্য প্রেমিক। এদিকে দিহান মনে মনে ভাবতে থাকে কিভাবে দ্রুত ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে, কারণ ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা যে সত্যি ভীষণ কষ্টের। কিন্তু তার আগে বন্ধুর আর আবার সম্পর্কটা স্বাভাবিক করতে হবে, যা করা ভীষণ কষ্টসাধ্য। চৈতালি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। পাশের টেবিলের উপরে খাবারের প্লেট রেখে দাঁড়িয়ে আছে দীপ্র, কিন্তু চৈতালিকে ডেকে কিভাবে কি বলবে সেটা বুঝতে পারছে না, কারণ তার আচরণে আছে ভীষণ অবাক। কিন্তু ডাকতে তো হবেই, ভালোবাসার মানুষ না খেয়ে আছে আর সে বাইরে থেকে খেয়ে এসেছে, এটা কোনো কথা? তাই সব সংশয় বাদ দিয়ে বলে। চৈতালি, উঠুন প্লিজ। দেখুন, এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবেন, সকালে আবার কলেজ আছে। দীপ্র কথা শেষ করার আগেই চৈতালি চোখ খুলে উঠে বসে বলে। প্লিজ দীপ্র, বিরক্ত করো না। আর হ্যাঁ, নিজের মূল্যবান সময়টাও নষ্ট করো না। ঘুমোতে দাও আমায়, নিজেও ঘুমাও। কথাটা বলেই চৈতালি যেই না আবার শুয়ে পড়তে নেবে, অমনি দীপ্র তার হাত ধরে বসিয়ে দেয় আর সাথে সাথে আবারও নিজের করা কাজের জন্য 2 কদম দূরে সরে বলে। সরি জবা, আমি সত্যিই সরি। আমি আপনাকে স্পর্শ করতে চাইনি, বিশ্বাস করুন। চৈতালি বিরক্ত হয়ে তাকাতেই দীপ্র বলে। দিহান, জাহিদ ওরা সবাই খুব জোর করছিল, তাই বাধ্য হয়ে খেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি খেতে চাইনি। তাছাড়া আমি তো জানতাম না যে কেউ এভাবে আমার জন্য না খেয়ে অপেক্ষা করছে। জানলে। চৈতালি কপালে ভাঁজ ফেলে বলে। আমি কি এই বিষয়ে তোমায় কিছু বলেছি? দীপ্র বাধ্য ছেলের মতো না সূচক মাথা নাড়লে চৈতালি বলে। তাহলে এত ব্যাখ্যা কেন দিচ্ছ? যা ইচ্ছে তাই করবার অধিকার আছে তোমার। না, নেই। যা ইচ্ছে তাই করার অধিকার নেই আমার। আপনি কষ্ট পান এমন কিছু করার অধিকার নেই আমার। তাই বিকেল থেকে আমার দ্বারা যা যা ভুল হয়েছে সব কিছুর জন্য আমি দুঃখিত। প্লিজ জবা, এবার উঠে খেয়ে নিন। দীপ্রর এই কথা শুনে আজ প্রথম চৈতালির মেজাজ খারাপ হয় না, বরং অদ্ভুত এক ভালো লাগা ঘিরে ধরে তাকে, যার কারণ সে জানে না। তাই আর কথা না বাড়িয়ে বিছানা ছেড়ে টেবিলে বসে খাওয়া শুরু করে। চুপচাপ খেয়ে প্লেট নিয়ে চলে যায় রান্নাঘরে। এদিকে দীপ্র অবাক চোখে তাকিয়ে চৈতালির কর্মকাণ্ড দেখতে থাকে। হঠাৎ এরকম পরিবর্তন দেখে ভিতরে কেমন যেন হাঁসফাঁস লাগতে থাকে, তাই এসি বন্ধ করে বারান্দায় গিয়ে বসে। আজ এসির বাতাসের চেয়ে বাইরের ঠান্ডা বাতাস বেশি ভালো লাগে তার। চুপচাপ বারান্দায় বসে হিসেব মেলাতে থাকে। এমন সময় সামনে কফির কাপ দেখে চমকে ওঠে দীপ্র, কপাল কুঁচকে বলে। আমার জন্য এত রাতে? মানে এত কষ্ট করার কি দরকার ছিল? চৈতালি নিজের কাপে চুমুক দিয়ে বলে। এটা কষ্ট নয় দীপ্র, শোধবোধ করলাম। তুমি আমাকে জোর করে খাওয়ালে, তাই ভাবলাম তোমার জন্য 1 কাপ কফি নিয়ে আসি। দীপ্র আবার অবাক হয়, চুপচাপ তাকিয়ে বোঝার চেষ্টা করে সবটা। কাপটা হাতে নিয়ে চুমুক দিতেই চৈতালি বলে। তোমার সাথে আমার কিছু কথা আছে দীপ্র। আমার অতীতের এমন কিছু যা তোমার জানা প্রয়োজন, কিছু তিক্ত অভিজ্ঞতা যা তোমাকে না জানলেই নয়। অতীতের কথা শুনে দীপ্র কিছু একটা আঁচ করে বলে। কি দরকার বলেন তো? যা গেছে তা নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? বর্তমান নিয়ে থাকুন না। এটা ঘাটাঘাটি নয়, এসব তোমার জানা উচিত। তুমি ভালো মানুষ, তবে ভীষণ জেদ। জেদের বশেই হয়তো আমায় বিয়ে করে ফেলেছো। এখন বিয়ে যেহেতু করেই ফেলেছো, সেহেতু সবটা জানতেও তো হবে তোমায়। কিছু বিষয় পরে জানার চেয়ে আগে জেনে রাখা ভালো। চৈতালির কথা শুনে দীপ্রর ভীষণ রাগ হয়। রাগের কারণ প্রথমত তার অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করা, আর দ্বিতীয়ত তার ভালোবাসাকে জিদ বলে সম্বোধন করা। তীব্র তবুও সেই রাগ নিয়ন্ত্রণ করে গভীর কণ্ঠে বলে।
কিন্তু দীপ্র কফির কাপ নিয়ে রুমের দিকে দু কদম এগিয়ে আবারও পিছনে ফিরে শান্ত কোমল কণ্ঠে বলে, আমি শুধুমাত্র জিতের বসে আপনাকে বিয়ে করিনি জবা। আপনাকে আমি ভালোবাসি। যতটা আপনি আমাকে ঘৃণা করেন তার চেয়ে বহু বহু গুণ বেশি। তাই প্লিজ এভাবে বারবার জিত শব্দটা বলবেন না, কারণ আপনি আমার এত সস্তা কোনো আবদার না যে জিত করলেই পেতে পারি। আমি মানছি সেদিন যা করেছিলাম তা ভুল ছিল। আমার আরেকটু সময় নেওয়া দরকার ছিল আপনাকে সময় দেবার। কিন্তু কি করব বলুন, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে সবচেয়ে আমার নাগালের বাইরে চলে গিয়েছিল। আপনাকে হারানোর ভয়ে জেগে বসেছিল মনে, তাই তো। আমার কথা শেষ হয়নি দীপ্র, আমাকেও একটু বলতে দাও। দীপ্রর কথার মাঝেই চৈতালি তাকে থামিয়ে দিয়ে আবারও সবটা বলতে চাইলেও সেদিকে আর কান দেয় না দীপ্র। কফির কাপ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি ঘরে আসুন। এত রাতে বিবাহিত রমণীদের বারান্দায় থাকতে নেই। এমন সিরিয়াস সময়ে দীপ্রর এমন হেয়ালি কথা শুনে অবাক হয় চৈতালি, কিছুটা হতাশও হয়, ভিতরে হাঁসফাঁস করতে থাকে। আজ বিকেলের পর অনেক কিছু ভেবেই সে সিদ্ধান্ত নেয় যে সব কিছু আজ দীপ্রকে জানাবে। বিয়ের পরে প্রয়োজন ছাড়া তাদের মাঝে খুব কম কথাই হয়েছে। কলেজ, বাসা সব মিলিয়ে ব্যস্ততায় পুরনো কিছু মনে করে বলার প্রয়োজনটাও তেমন অনুভব করেনি চৈতালি। কিন্তু আজকের ঘটনা তাকে বেশ ভাবিয়ে তুলেছে। দীপ্র পুরুষ মানুষ, বিয়ের এতটা সময় পার হলেও আজ পর্যন্ত কোনো ধরনের কোনো বাজে আচরণ সে করেনি তার সাথে। সব সময় যথেষ্ট সম্মান দিয়েছে। বিয়ের আগে এলোমেলো কথা বললেও বিয়ের পর থেকে বরং নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছে। তার সব বিষয়ে আগের চেয়ে অনেক বেশি খেয়াল রেখেছে। এমন অবস্থায় আজ যা হয়েছিল সেটা ছিল শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, ক্ষণিকের আকর্ষণ বলা যায় হয়তো। তবে যাই ছিল বৈধ ছিল, অন্যায় কোনো কিছু আবদার ছিল না। যদিও চৈতালি এখনো পর্যন্ত এসব নিয়ে ভাবেনি, প্রস্তুতও ছিল না একেবারেই। ওই ঘটনার পর তার মনে হয়েছে তীব্রকে সব জানানো উচিত, আর তাই সবটা বলতে চেয়েছিল, কিন্তু বলা আর হলো না। এসব ভাবতেই রুমে এসে তীব্র বলে ওঠে, তাড়াতাড়ি ভেতর আসেন জবা, এই সময় একা একা। তীব্র আর বলতে পারে না, তার আগেই চৈতালি রুমে ঢুকে শুয়ে পড়ে। চুপচাপ চেষ্টা করে ঘুমানোর, কিন্তু ঘুমোতেও পারে না। মোবাইলে সেই মেয়েটার লেখা মেসেজের কথা মনে পড়ে যায়। এদিকে মেসেজ পড়ার পর থেকে দীপ্র নিজেও ভীষণ বিরক্ত। মন চাচ্ছিল তখনই ফোন করে মেয়েটাকে কিছু কথা শোনাতে, কিন্তু না, একজন শিক্ষকের এভাবে রিয়্যাক্ট করার শোভা পায় না। তাই নিজেকে অনেক কষ্টে ঠান্ডা করে আর পরদিন কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবে সেটা নিয়ে ভাবতে থাকে। মিস লামিয়া, 5 মিনিট পরে আমার রুমে আসবেন। তীব্র ক্লাস শেষ করে যেতে যেতে কথাটা বলতেই লামিয়া আনন্দে দিশেহারা হয়ে বলে, স্যার আমি। তীব্র পিছনে ফিরে বলে, ক্লাসে কি লামিয়া নামে আর কেউ আছে? না স্যার। তাহলে অবান্তর প্রশ্ন কেন করছেন? সরি স্যার। তীব্র আর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। এদিকে পুরো ক্লাস তখন কানা ঘোষা শুরু করে দেয়। হঠাৎ লামিয়াকে এভাবে রুমে যেতে বলার সবার কৌতূহল আরও বেড়ে যায়। আর লামিয়া লাজুক হাসতে থাকে, মনে মনে ভাবে, তাহলে কি স্যার আমার প্রস্তাবে রাজি হয়ে গেল? দীপ্র এবং আরও দুইজন সিনিয়র স্যারের সামনে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে লামিয়া। পাশেই দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ড নিতু। দুজনে কি বলবে বুঝতে পারছে না। সেদিন এই দুজনের সাথেই বসুন্ধরা শপিং মলে দীপ্র দেখা হয়েছিল। তাদের অনুরোধেই কিছু বুঝে ওঠার আগে সেলফিও তুলেছিল, কিন্তু এটা নিয়ে যে লামিয়া এত নোংরা কাজ করতে পারে সে বিষয়ে দীপ্রর কোনো ধারণাই ছিল না। দীপ্রর সাথে তোলা ছবি লামিয়ার আইডিতে যা তা ক্যাপশন দিয়ে পোস্ট করা হয়। বিষয়টা তখন দীপ্রর কানে এলেও এটা নিয়ে তেমন একটা মাথা ঘামায়নি সে। পরবর্তীতে দীপ্রর নাম্বারে দুজন মিলেই যখন তখন ফোন মেসেজ পাঠাতে থাকে, যা রীতিমতো তাকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। পরবর্তীতে বিষয়টা নিয়ে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করবে যখন ভাবছিল, ঠিক তখন মানে কাল সরাসরি প্রেমের প্রস্তাব সহ আরও বাজে প্রস্তাব দিয়ে মেসেজ পাঠায় লামিয়া, যা দেখে নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারে না সে।
আর তাই জন্য দুজন সিনিয়র স্যারদের বিষয়টা জানিয়ে সামনাসামনি আলোচনায় বসে দীপ্র। স্যারদের সবটা পরিষ্কারভাবে জানানোর পরে লামিয়া এবং নিতুর দিকে তাকিয়ে দীপ্র বলে, সত্যি আমি তোমাদের আচরণে হতাশ প্রচণ্ড। তোমরা মেয়েরা আজকাল নিজেদের কি ভাবো তোমরা জানো। তোমাদের মতো অল্প কিছু মেয়েদের জন্য কখনো কখনো সব মেয়েদের আমরা একজন শিক্ষকের সাথে আমার নোংরা গেম খেলতে তোমাদের বিবেক একবারও বাধা দেয়নি? পরিবার থেকে কি তোমরা সবাই শিক্ষা পেয়েছ? ডাকবো তোমার অভিভাবকদের? দীপ্রর কথা শুনে মারুফ স্যার বলে, আমার মনে হয় ডাকা উচিত। না স্যার, প্লিজ কাউকে জানাবেন না। লামিয়া কাঁদো কাঁদো কণ্ঠে কথাটা বলতেই নিতুও বলে, কাউকে কিছু বলবেন না স্যার, প্লিজ স্যার। আমার বাবা শুনলে আমাকে আর পড়ালেখা করতেই দেবে না। ঠিক আছে, এবারের মতো আমি তোমাদের মাফ করলাম, কিন্তু পরবর্তীতে এমন কিছু হলে সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে না, বুঝতে পেরেছ? দুজনই এবার শুধু মাথা নাড়ে, তবে মুখে কিছু বলে না। এরপর চুপচাপ চলে যায় ক্লাসে। এদিকে দীপ্রর রাগ কিছুটা কমলেও মাথায় নতুন চিন্তা ঘুরপাক খাওয়া শুরু করে। সেটা হলো, এই মেসেজ দেখে চৈতালি এত রিয়াক্ট করলো কেনই বা এত রেগে গিয়েছিল রাতে। দীপ্র ভাইয়া বাবা কেমন যেন করছে, নিঃশ্বাস নিতে পারছে না। ফাহিম ভাইয়া ঢাকায় নেই, প্লিজ ভাইয়া তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করুন। ক্লাসের মাঝে হঠাৎ ফোন আসে। ফোন রিসিভ করলে ফাল্গুনি কাঁদতে কাঁদতে কথাগুলো বলতেই দীপ্র তাড়াতাড়ি ক্লাস থেকে বাইরে এসে বলে, তুমি চিন্তা করো না ফাল্গুনি, আমি এখনই আসছি। দীপ্র ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 10টা। তাড়াতাড়ি ক্লাসে এসে এমার্জেন্সি কাজের কথা বলে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। পথেই ফোন দেয় দিহান আর চৈতালিকে। দিহান অবশ্য ততক্ষণে খবর পেয়ে ওদের বাসার কাছাকাছি চলেও গিয়েছে। এদিকে দীপ্রর ফোন পেয়ে অ্যাম্বুলেন্সও এসে হাজির। বাসায় এসে দেখে চয়নিকার ফাল্গুনি ফারুক সাহেবের পাশে বসে কেঁদে একাকার অবস্থা, আর ফারুক সাহেব পড়ে আছে অচেতন অবস্থায়। বিকেল 4টা। হাসপাতালের আইসিইউর লম্বা করিডোর জুড়ে হালকা হলুদ আলো। বাইরের দিক থেকে আসা বিকেলের ম্লান রোদ কাচের দরজায় আটকে গিয়ে নিস্তেজ হয়ে আছে। কেউ কেউ হালকা পায়ে হাঁটছে, কারো মুখ চোখ জুড়ে রয়েছে উদ্বেগের ছাপ, চোখে ঘুম নেই। ভিতরে নিবিড় পর্যবেক্ষণে রাখা মানুষটা ভালো আছে কিনা সবার মাঝেই সেই খবরটা জানার তীব্র অপেক্ষা। আরও আছে স্যানিটাইজারের গন্ধ, নার্সদের ফিসফিস আলাপ, রোগীর আত্মীয়দের হাই হুতাশ। সব মিলিয়ে কেমন এক দম বন্ধ করা বিচ্ছিরি পরিবেশ। এ পরিবেশেই সেই সকাল থেকে দাঁড়িয়ে আছে দীপ্র, দিহান সহ দীপ্রর পুরো পরিবার। ফাল্গুনি আর চয়নিকাকে সান্ত্বনা দিয়েছে দীপা। এদিকে দূরে দাঁড়িয়ে থাকা চৈতালির পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে দীপ্র। বারবার তাকে বোঝাচ্ছে যে ফারুক সাহেব ঠিক হয়ে যাবে, তবে চৈতালির মস্তিষ্কে সেটা প্রভাব ফেলছে কিনা সেটা বোঝা দায়। বাবার অসুস্থতার খবর শুনে সেই যে এসে এখানে দাঁড়িয়েছে, তারপর থেকে একেবারেই নিশ্চুপ। দ্বিতীয় কয়েকবার এসে বুঝিয়েছে, পানি খেতে বলেছে, কিন্তু চৈতালির তরফ থেকে কোনো উত্তর আসেনি। সে যেন ডুবে আছে গভীর কোনো ভাবনায়, অনুশোচনায়। এরই মাঝে কর্তব্যরত চিকিৎসক ইশরাক, যে কিনা ফাহিমের পূর্ব পরিচিত, তিনি এসে বলেন, আপাতত আঙ্কেলের শরীরের অবস্থা একটু ভালো। মাইল্ড স্ট্রোক হয়েছিল, সময় মতো হাসপাতালে আনতে না পারলে হয়তো বড় কোনো অঘটন ঘটতো। যাক, এই যাত্রা আল্লাহ বাঁচিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। কথাগুলো বলে একটু থামতেই আবারও বলেন, আঙ্কেলের প্রেশার অনেক বেশি, যা তার জন্য বিপজ্জনক। যেভাবেই হোক প্রেশার কমাতে হবে, তাকে সব ধরনের মানসিক চাপ থেকে দূরে রাখতে হবে। ইশরাকের কথা শুনে চয়নিকা অনুরোধ করে বলেন, আমি কি ভিতরে যেতে পারবো বাবা? একবারের জন্য একটু দেখতাম। এখন না আন্টি, আমরা আপনাকে জানাবো। তাছাড়া সময় হলেই প্রথমে আপনাকেই ভেতরে নিয়ে যাওয়া হবে। চয়নিকা কাঁদতে কাঁদতে বলেন, তোমরা একটু দেখো কিন্তু বাবা, তোমার আঙ্কেলের যেন কিছু না হয়। এত চিন্তা করবেন না আন্টি, তিনি ইনশাল্লাহ দ্রুতই সুস্থ হয়ে যাবেন। ফাহিম ভাই তো সকালেই রওনা দিয়েছে, চলে আসবেন হয়তো। ভাইয়ার সাথে আমাদের একজন সিনিয়র ডক্টর ভাইও আসবেন। কথাগুলো বলতে না বলতেই আবারও জরুরি কল এলে ইশরাক ভিতরে চলে যায়। সকাল থেকে সবাই না খেয়ে আছে, তাই দীপ্র আর দিহান মিলে কিছু শুকনো খাবার নিয়ে আসে।
কারোরই মুখে রুচি নেই, গলা দিয়ে খাবার নামবে না, তবুও জোর করে একটু খেয়ে নেয়। কারণ অসুস্থ মানুষের সেবা করতে হলেও তো সুস্থ থাকার প্রয়োজন। সন্ধ্যা হতেই দীপা আর আসাদ সাহেব চলে যায় বাসায় আর জানিয়ে যান রাতের খাবার তিনি পাঠাবেন। চৈতালি মাত্রই গোসল করে বেরিয়েছে। ক্লান্ত বিধ্বস্ত চৈতালি তোয়ালে বারান্দায় নেড়ে রুমে আসতেই দেখে দীপ্র খাবার নিয়ে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:30 বাজে। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এসেছে তারা। রাত 9টার দিকে ফারুক সাহেবের সাথে সবাই দেখা করার অনুমতি পায়। এ সময় অবশ্য দেখা করতে দেওয়ার কথা না, তবে ফাহিমের সুবাদে এই অনুমতিটুকু তারা পায়। ফাহিমের ফিরতে রাত 8টা বেজে যায়। সিনিয়র ডক্টরকে নিয়ে বাবার সব কিছু চেক করে যখন দেখে সব ঠিক আছে, তারপরই কিছুটা স্বস্তির শ্বাস ফেলে সবাই। এরপর চয়নিকা, ফাল্গুনী, ফাহিমের স্ত্রীসহ সবাই দেখা করলেও চৈতালি ভিতরে ঢুকে দেখা করে না, দূর থেকে শুধু একবার দেখে। দীপ্রর কাছে বিষয়টা খারাপ লাগলেও কিছু বলে না, কারণ কিছু বিষয় পরিস্থিতি আর সময়ের উপর ছেড়ে দেওয়াই তার কাছে ভালো মনে হয়েছে। সারাদিন হাসপাতালে থাকার দরুন আসাদ সাহেবের শরীরটাও খারাপ থাকে, তাই জাহিদ আর শাহিন মিলে বাসা থেকে খাবার নিয়ে যায়। ফারুক সাহেবকে দেখার পর্ব শেষ হলে চৈতালি আর দীপ্র মিলে দীপার রান্না করা খাবার সবাইকে খাইয়ে চুপচাপ বাসায় চলে আসে। হাসপাতালের রাতে ফাহিম থাকবে, তাই দিহান নিজেই চয়নিকার ফাল্গুনীকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয়। আর চৈতালি ফিরে দীপ্রর সাথে তার বাইকে। দীপ্রর বাইকে ওঠায় চৈতালির জন্য এই প্রথম। অন্য সময় হলে হয়তো দীপ্রর মনে অন্য কোনো অনুভূতি জন্মাতো, কিন্তু আজ ছিল পরিস্থিতি ভিন্ন, যেখানে চৈতালি খুঁজেছে নির্ভরতা আর দীপ্র ভালোবাসার পাশাপাশি পূর্ণ অধিকারে পালন করেছে তার দায়িত্ব। দীপ্রকে খাবার নিয়ে বসে থাকতে দেখেও চৈতালি নামাজের জন্য হিসাব পড়তে নিলে দীপ্র বলে, আগে একটু খেয়ে নিন জবা, পুরোটা দিন না খেয়ে আছেন, এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবেন। চৈতালি বিছানায় বসে ধীর কণ্ঠে বলে, খেতে ইচ্ছে করছে না দীপ্র, সবকিছু কেমন যেন বিষাদ লাগছে, অস্থির লাগছে ভীষণ। এত টেনশন নেবেন না প্লিজ। শুনলেন তো ডাক্তার কি বলেছে? আপনার বাবা পুরো ঠিক আছে, শারীরিক অবস্থা সকালের চেয়ে অনেক ভালো, দেখা যাবে কালই রিলিজ দিয়ে দিয়েছে। চৈতালি চিন্তিত মুখে বলে, সেটাই যেন হয় দীপ্র, বাবাকে বাসায় না নেওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না আমি। কথাটা বলেই চৈতালির হাতে প্লেট ধরিয়ে দেয় দীপ্র। চৈতালি বলে, তোমার প্লেট কোথায়? হসপিটালে তুমিও তো তেমন কিছু খাওনি। চৈতালির এমন কথা শুনে দীপ্রর হৃদয়ে কেমন যেন হালকা মিষ্টি বাতাস বয়ে যায়। এত কিছুর মাঝেও যে চৈতালি তার প্রতি নজর রাখবে, এটা সে কল্পনাও করেনি। হ্যাঁ, সারাদিনে দীপ্রও কিছু খায়নি। সকাল থেকে দৌড়াদৌড়ির পর যখন শুনল ফারুক সাহেব বিপদমুক্ত হয়েছেন, তখন ভেবেছিল সবার সাথে সে নিজেও কিছু খেয়ে নেবে, কিন্তু চৈতালির অবস্থা দেখে আর খাওয়া হয়নি তার। প্রিয় মানুষ না খেলে কি তার গলা দিয়ে খাবার নামবে? দীপ্রর ভাবনার মাঝেই চৈতালি বলে, তুমি এই প্লেটেই বসে পড়ো, আমি আমার জন্য নিয়ে আসি। এবার খেয়ে নিন, খেয়ে নামাজ পড়ে দোয়া করুন, এত ঝামেলার দরকার নেই। তার চেয়ে বরং চলুন টেবিলে বসেই খাই। যা আমাদের জন্য সব টেবিলে রেখে একটু আগেই ঘুমোতে গেছে, এতক্ষণ আমাদের জন্য জেগেছিল, আপনার সাথে কথা বলতে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করায় আসেনি। সকাল থেকে দৌড়াদৌড়ি, এরপর বাসায় ফিরে রান্না করা মায়ের শরীরটাও আজ খারাপ লেগেছিল, তাই আমি বলেছি ঘুমিয়ে পড়তে। এত ব্যাখ্যা দিতে হবে না দীপ্র, আমি জানি, দেখেছি তোমাদের সবার আন্তরিকতা। সত্যি বলতে আজ তোমরা সবাই যেভাবে আমাদের পাশে ছিলে, তাতে যতই ধন্যবাদ বলি না কেন কম পড়ে যাবে। দীপ্র কপাল কুঁচকে বলে, আর চৈতালি সেদিকে খেয়াল না করে বলে, আর তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না। তুমি না থাকলে তো বোধহয় আজ আর বাবাকে ফিরেই পেতাম না। দীপ্র এবার চেয়ার ছেড়ে উঠে হেসে বলে, এবার বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে জবা, আপনাদের বাড়ির বড় জামাই আমি, যদিও বৈসহ কারো কাছে এখন অব্দি স্বীকৃতি পাইনি, কিন্তু তাকে কি এই সত্যটা তো আর কেউ বদলাতে পারবে না। বড় জামাই হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে নাকি? সেই দায়িত্ব পালনের এমন সুযোগ কে বা হাতছাড়া করতে চায় বলুন তো? তাই এত ফর্মালিটিস না দেখিয়ে খেতে চলুন প্লিজ। এত মন খারাপের মাঝেও দীপ্রর এমন কথা শুনে ভালো লাগে চৈতালির।
সাথে হৃদয়ে জমে কিছুটা অস্বস্তিকর অনুভূতি, যার কারণ বা ব্যাখ্যা দিতে সে অপারগ। আর তাই কথা না বাড়িয়ে চুপচাপ চলে যায় ডাইনিং রুমে। এদিকে দীপ্র নিজেও মুচকি হেসে পা বাড়ায় চৈতালির সাথে। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। ফারুক সাহেবকে দুদিন রেখে রিলিজ দিয়ে দেওয়া হয়। এখন তাকে মোটামুটি সুস্থই বলা যায়। অনেক দিন পর দূর থেকে হলেও আদরের মেয়েকে দেখতে পেরে বেশ ভালো লাগছে তার। প্রথম দিকে চৈতালির উপর ভীষণ রাগ অভিমান থাকলেও ধীরে ধীরে কিছুটা হলেও সেই রাগ কমে আসে। ওই যে বলে না, সময় সব ঠিক করে দেয়। বয়স হয়েছে, কখন কি হবে আল্লাহ জানে। এই ভাবনা থেকেই যখন অভিমান কিছুটা কমতে থাকে তখন ততদিন আসাদ সাহেবের ফোন আসে। হঠাৎ এভাবে ফোন পেয়ে প্রথমে বিব্রত বোধ করলেও পরে নিজেকে স্বাভাবিক করে। আসাদ সাহেবের অনুরোধে কয়েকদিন আগেই তার সাথে একটা রেস্টুরেন্টে দেখা করতে যাই, কিন্তু সেখানে গিয়ে আরও চমকে যাই, কারণ সেখানে শুধু আসাদ সাহেব না, তার সাথে উপস্থিত ছিল দীপ্র। দীপ্রকে দেখে প্রথমে ফারুক সাহেব বিরক্ত হলেও আসাদ সাহেবের অনুরোধে ধৈর্য নিয়ে দীপ্রর সব কথা শোনে। দীপ্র সেদিন তার কাছে সব কিছু খুলে বলে। চৈতালির যে এখানে কোনো দোষ নেই, বরং দীপ্রর কারণেই যাতে ফারুক সাহেব কোনো ঝামেলায় না পড়ে সেজন্যই যে বিয়েতে রাজি হয়, সে সব কথাও খুলে বলে। সব শুনে ফারুক সাহেব ভীষণ ভেঙে পড়েন। বিনা কারণে মেয়েকে এত কথা শোনানোর জন্য অনুতপ্ত হন। আসাদ সাহেবও চৈতালির হয়ে অনেক কথা বলেন। ছেলের অনুরোধে কথা বলতে এলেও সব মিটমাট করার পরিকল্পনা তার আগেই ছিল, কারণ ছেলের বউকে তার ভীষণ পছন্দ হয়েছে, তাই অনেক প্রশংসাও করেন। নিজের ছেলের জন্য তারা যে অপদস্থ হয়েছে, চৈতালির সম্মান ক্ষুণ্ণ হয়েছে, সব কিছুর জন্য ক্ষমা চান। অনুরোধ করেন তাদের সম্পর্কটা মেনে নিতে, মেয়েকে আবার আগের মতো ভালোবাসতে, কারণ আসাদ সাহেব দেখেছেন চৈতালির হতাশা, মুগ্ধ হয়েছে তার ব্যবহারে যত্নে। আর সেদিনের পরেই তার ভিতরে জন্ম নেয় অপরাধবোধ। নিজের মেয়েকে অবিশ্বাস করার মতো বোকামি সে কীভাবে করলো সেটা ভাবতেই ডুব দেয় হতাশার রাজ্যে। খুব ইচ্ছে হয় মেয়েকে কাছে রেখে ক্ষমা চেয়ে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটুকু আর হয়ে ওঠে না। বাসায় এসে চয়নিকা আর ফাহিমের কাছে খুলে বলে সব কিছু। তারা দুজনেই বিষয়টা নিয়ে আরেকটু ভাবার জন্য সময় নেয়। এরপর কিভাবে মেয়েকে দেখবে, কিভাবে সব ঠিক করবে, দীপ্রর সাথে সে ঠিক কতটা সুখে আছে, সর্বোপরি চৈতালির সাথে করা তার অন্যায় আচরণের কারণেই তীব্র হতাশা দুশ্চিন্তা থেকেই হয়তো অসুস্থ হয়ে পড়েন তিনি। যদিও অসুস্থ হবার পরে তার এই দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে গেছে। ফারুক সাহেব আপন মনেই ভাবেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। অসুস্থ না হলে তো ওই বাসার মানুষদের এই চেহারা তিনি দেখতেই পেতেন না। গত 1 সপ্তাহে দীপ্র এবং তার পরিবারের সবার আন্তরিকতা দেখে তিনি মুগ্ধ। প্রতিদিনই কেউ না কেউ ফোনে খোঁজখবর নিয়েছেন। দীপ্র নিজেও ফোনে কথা বলেছে কয়েকবার, তাই তার প্রতিও ফারুক সাহেবের ভুল ধারণাটা ভেঙে যায়। দীপ্রর ভার্সিটিতে চাকরি হয়েছে শুনেও বেশ খুশি হন তিনি। এদিকে চয়নিকার আচরণেও অনেক পরিবর্তন এসেছে। দীপ্রর পরিবারের সাপোর্ট, তাদের সহযোগিতা দেখে তাদের প্রতি বেড়েছে সম্মান। মনে মনে বারবার প্রকাশ করেছে কৃতজ্ঞতা। মেয়ের শ্বশুর বাড়ির মানুষগুলো যে এত ভালো মানসিকতার তা দেখে আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেছে। তবে এত সব কিছুর পরেও গত 1 সপ্তাহে ফারুক সাহেব বা চয়নিকা কারোরই চৈতালির সাথে কথা বলা হয় না। অনুশোচনা তীব্র হলেও সাহস হয় না গিয়ে জড়িয়ে ধরার, ক্ষমা চাওয়ার। তাই দূর থেকে দেখেই চোখে তৃষ্ণা মিটিয়েছে। আজ ফারুক সাহেবের বাড়িতে রান্নার ধুম পড়েছে। আজ রাতে তাদের বাসায় আসাদ সাহেবের বাড়ির সবাই আসবে। সম্পর্কের শুরুটা ভালো না হলেও শেষটা যেন ভালো হয়। দু পরিবারের মধ্যে সম্পর্কটা যেন আরও গাঢ় হয়, দৃঢ় হয়, এটাই এখন সবার চাওয়া। এমনকি মেয়ে জামাইকে ঘটা করে সব আত্মীয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনাও করে রেখেছেন মনে মনে। তবে তার আগে আদরের মেয়ের অভিমান ভাঙাটা জরুরি, আর তাই আজ সবাইকে দাওয়াত দেওয়া। আজ যেন দু পরিবারের মাঝে সব দূরত্ব দূর হয়, এটাই এখন তার একমাত্র চাওয়া। ফারুক সাহেব নিজেই আজ সব কিছু তদারকি করছেন, সব যেন ঠিকমতো হয় সেই চেষ্টায় আছেন। বিকেল 5টার বেশি বেজে গেছে। সব রান্না হয়েছে কিনা সে ভাবনাতেই রান্নাঘরের সামনে গিয়ে বলেন, চয়নিকা সব কিছু যেন ঠিকঠাকই হয়, মাথা ঠান্ডা রেখে রান্না করো, কোনো কিছুতে যেন
কোনো কমতি না থাকে। আর হ্যাঁ, ইলিশ মাছ একটু বেশি করে রান্না করো, চৈতালির জন্য নিয়ে দিও কয়েক পিস। জানোই তো মেয়েটার ভীষণ পছন্দ ইলিশ মাছ। চয়নিকা হেসে বলে, ঠিক আছে, দিয়ে দেব। তুমি এবার গিয়ে একটু বিশ্রাম নাও তো। সকাল থেকে এই যে অযথা ঘোরাঘুরি করছো, টেনশন করছো, এতে কিন্তু আবার অসুস্থ হবে। হ্যাঁ বাবা, যাও তো, একটু রেস্ট নাও, না হলে শরীর খারাপ হলে আবার আমিই বকুনি খাবো। মায়ের সাথে তাল মিলিয়ে কথাগুলো বলে ফাল্গুনী। ফারুক সাহেব এবার কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, ঠিক আছে, যাচ্ছি। আরেকটা কথা, ফাহিম কি আজ আসবে না? এত কিছু পরেও সে জিদ ধরে বসে থাকবে? একমাত্র ছেলে, তার ভীষণ আদরের। কখনো তাদের মতামতে ভিন্নতা আসেনি, তবে এবার এসেছে। চয়নিকা সবটা সহজে মেনে নিলেও ফাহিম মেনে নেয় না। সব জেনে ভুল ধারণা ভাঙলেও নিজের অপমান ভুলতে তার সময় লাগবে। তাই তাই আগেই আজ না আসার কথা জানিয়ে দেয়। কারণ হিসেবে যদিও নানান কাজের অজুহাত দেখিয়েছে, তবে তাতে কি? চয়নিকা তো চেনে তার ছেলেকে। চয়নিকা কপালের ঘাম মুছতে মুছতে বলে, এটা জিতবে না আমি জানি না, শুধু এটুকু জানি যে সময় দিয়েছে তাই আমিও তাকে সময় দিয়েছি। তুমিই তো বলো ছেলেমেয়েরা বড় হয়েছে, তাই তাদের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, কারণ চাপিয়ে দেয়া কোনো কিছুর ফল ভালো হয় না। ঠিক বলেছ। যাক, তোমরা সব শেষ করো, সন্ধ্যা তো হয়ে এলো। আমি একটু বিশ্রাম নিই। সন্ধ্যা পরে তো আবার ওনারা চলে আসবেন। কতদিন পরে আজ মেয়েটার আসবে, মন ভরে একটু দেখতে পারবো মেয়েটাকে। কথাটা বলতে বলতেই চোখ ভরে ওঠে তার। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ চোখ মুছে নিচের রুমে চলে যান তিনি। এদিকে চয়নিকা আর ফাল্গুনিও ব্যস্ত হয়ে পড়ে বাকি কাজ শেষ করতে। চৈতালি মাত্রই মাগরিবের নামাজ পড়ে জানালার ধারে এসে দাঁড়িয়েছে। আজ সকাল থেকে প্রচণ্ড গরম, কেমন একটা গুমোট অবস্থা। বোধহয় নিম্নচাপ আছে, এই জন্যই এই অবস্থা। রুমে এসি অন করা হলেও গরম লাগছে, সেই সাথে মনের ভিতরেও ভিড় করেছে একরাশ অস্বস্তিকর অনুভূতি। চৈতালির বাবার বাসায় আজ রাতে এবারে সবার দাওয়াত। বিষয়টা আসাদ সাহেব সকালে নাস্তার টেবিলে বসে সবাইকে জানায়। দাওয়াতের কথাটা তাৎক্ষণিকভাবে তাকে এতটাই অবাক করে যে এটা নিয়ে সে তখন কিছুই বলতে পারে না। মনে মনে শুধু সিদ্ধান্ত নেয় সবাই গেলেও চৈতালি ওই বাসায় যাবে না। এরপর সারা দিন নানা কাজে নিজেকে ব্যস্ত রাখলেও ওই বিষয়টা মাথা থেকে সরাতে পারে না। কেমন যেন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। তাই বলে বাবার প্রতি যে তার ভালোবাসা কমে গেছে তা নয়, তবে ভালোবাসার ধরনটা পাল্টে গেছে অনেকটাই। বিগত সময়ে তার প্রতি সবার আচরণে নিজেকে বেশ পাল্টে ফেলেছে সে। অনেক শক্ত করেছে মনকে। ভালোবাসা নামক অনুভূতির জায়গায় এখন স্থান দিয়েছে দায়িত্বকে, যা চৈতালি এখন পালন করে প্রতিটা ক্ষেত্রে। তাই তো হাসপাতালে বড় মেয়ে হিসেবে সব দায়িত্ব পালন করার পরপরই আবার নিজেকে গুটিয়ে ফেলেছে। স্বেচ্ছায় তাদের মাঝ থেকে সরিয়ে ফেলেছে নিজের উপস্থিতি। বাবার জন্য যে চিন্তা হচ্ছিল না তা নয়, তবে সেই চিন্তাকে প্রশ্রয় দেয়নি সে। দীপ্রর কাছ থেকে আকারে ইঙ্গিতে জেনে নিয়েছে বাবার খবর। ব্যাস, এতেই সে নিজেকে শান্ত রেখেছে। এসব ভাবনার মাঝেই দরজা খোলার শব্দ হলেই পিছনে ফিরে দেখে দীপ্র এসেছে। চৈতালি সেদিকে পাত্তা না দিয়ে আবারও বাইরে তাকাতেই দীপ্র বলে, সবাই প্রায় রেডি, অথচ আপনি এখন এইভাবে বসে আছেন। তাড়াতাড়ি রেডি হয়ে নেন জবা। চৈতালি শান্ত গলায় বলে, আমি যাব না দীপ্র, বললাম তো আমার মন টানছে না, ইচ্ছে করছে না তাদের সামনে যেতে। এটা কেমন কথা বলছেন জবা? আপনার বাবা মাত্রই সুস্থ হয়ে বাসায় ফিরলেন, কত শখ করে আপনাদের সবাইকে দাওয়াত করলেন। এখন যদি আমরা না যাই তাহলে তিনি কত কষ্ট পাবেন ভেবে দেখেছেন? চৈতালি জানালার কাছে থেকে সরে পর্দা টেনে অভিমানী কণ্ঠে বলে, আপনারা তো যাচ্ছেন, তাহলে ওই বাসায় আমার যাওয়া না যাওয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই দীপ্র। আমি ওই বাড়ির কেউ নই। আপনি না গেলে আমাদের যাওয়ার মানে কি? মেয়ের সুবাদেই এতদিন পরে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত পেলাম। চৈতালি খানিকটা উপহাস করে বলে, জামাই হিসেবে দাওয়াত পেয়েছো, এই ভুল খবর তোমায় কে দিল? গত কদিন তোমরা সবাই তাদের জন্য অনেক করেছো,
বিপদে তাদের পাশে দাঁড়িয়েছো, এই জন্যই হয়তো কৃতজ্ঞতা প্রকাশ। চৈতালির কথা শেষ হবার আগেই দীপ্র গম্ভীর কণ্ঠে বলে, আপনি যেমন মানসিকতার নন তেমন আচরণে আপনাকে মানায় না জবা। চৈতালি মলিন কণ্ঠে বলে, আমি সত্যি যেতে চাই না দীপ্র। দায়িত্ব পালনে কোনো প্রকার কৃপণতা তো আমি করিনি, কিন্তু আমার প্রতি তাদের অবিশ্বাস আমি ভুলতে পারছি না। কেন? যা ভুল সব আমার কারণেই তারা আপনাকে ভুল বুঝেছিল। এই পরিস্থিতিতে যে কোনো বাবা মা তাই করতেন যা ওনারা করেছিলেন। তাই বলে সারা জীবনের জন্য সম্পর্ক শেষ হয়ে যাবে এমনটা কোনোভাবেই কাম্য নয়, কারণ রক্তের সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা যায় না। চৈতালির এবার দৃষ্টি সরিয়ে ফিস ফিস করে বলে,